4 শতাধিক স্বতন্ত্র প্রার্থীকে গণতন্ত্রের সৌন্দর্য, বলছে আওয়ামী লীগ। দ্রুতই সুষ্ঠু ফয়সালার আশ্বাস। অপরিকল্পিত নগরায়নে আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি, ভরাট হচ্ছে খাল, বিল, ডোবানালাও। গাজায় ইসরায়েলি হামলা জোরদার, যুদ্ধবিরতি ছাড়া বন্দীদের মুক্তি নয়, বলছে হামাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online-এ। দ্বাদশ সংসদ নির্বাচনে এবার আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী 4 শতাধিক। এতে নির্বাচনী সহিংসতা বাড়তে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে দলটির সিনিয়র নেতারা বলছেন শিগগিরই সুষ্ঠু ফয়সালা হবে। আলাপ আলোচনায় অনেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন, অন্যথায় নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। নির্বাচনের মাঠে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে লড়াইয়ে প্রস্তুত দলের স্বতন্ত্র প্রার্থীরাও। 300 আসনে 400-র বেশি স্বতন্ত্র প্রার্থীকে গণতন্ত্রের সৌন্দর্য বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এটি তো গণতন্ত্রের বিউটি, সুষ্ঠু নির্বাচন, সুস্থ প্রতিযোগিতা, এটাই তো গণতন্ত্র। এখন এখানে কেউ স্বতন্ত্র প্রার্থীকে আমরা প্রার্থী হিসাবে বিবেচনা করি। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের এবার তাই অন্যান্য প্রতিপক্ষের পাশাপাশি নিজের দলের বিরুদ্ধে লড়তে হবে। সিনিয়র নেতারা বলছেন, যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের বিষয়ে দ্রুতই সুষ্ঠু সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের অনেক যোগ্য নেতা আছে, অনেক জনপ্রিয় নেতা আছে। সংবাদ মাধ্যমে বিভিন্ন কথা, আমাদের নেতৃবৃন্দের কথা, বক্তব্য শুনে হয়তো অনেকে ঠিকমতো উপলব্ধি করতে পারেনি অথবা বুঝতে পারেনি, এ কারণে প্রার্থী হয়তো অনেকে দাঁড়িয়েছে। আমার মনে হয় এটা একটা ফয়সালা হয়ে যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা এগুলোকে নিষেধ করে আওয়ামী লীগের নেতারা যারা দাঁড়িয়েছে দলের সিদ্ধান্তের বাইরে, তারা প্রত্যাহার করে নেবে। স্বতন্ত্র প্রার্থীর এমন আধিক্যে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ জড়িয়ে পড়বে না তো? এমন প্রশ্নে সিনিয়র নেতারা বলছেন, দলীয় শৃঙ্খলায় সবসময় আস্থা রাখে আওয়ামী লীগের নেতাকর্মীরা। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আমরা সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুত রয়েছি। চেইন অফ কমান্ড ব্রেক করার কোনো সুযোগ নেই এবং তারা যারা ডিসিপ্লিন অ্যান্ড ইউনিটি ব্রেক করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। শান্তি সপক্ষে, উচ্ছৃঙ্খলতা নাশকতার বিপক্ষে অথবা দেশের মানুষের স্বার্থের বিপক্ষে যেখানেই যারা অপকর্ম করবে, অপকর্মকারীদের বিপক্ষে আমাদের নেতাকর্মীরা রুখে দাঁড়াবে। আওয়ামী লীগের নির্বাচনী ট্রেনে শরিক দলগুলোকে নেওয়া হচ্ছে কিনা সে বিষয়েও শিগগিরই আসছে ফয়সালা। তাদের প্রত্যাশা অনুযায়ী চেষ্টা করা হবে যাতে সবাই উইন উইন সিচুয়েশনে আমরা নির্বাচন করতে পারি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। কড়া নাড়ছে আরও একটি জাতীয় নির্বাচন। রাজধানীর পাশের জেলা গাজীপুরে ভোটারদের মনেও বইছে নির্বাচনী হাওয়া। যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চান তারা। এবারে নির্বাচনে জেলার 5টি আসন ধরে রাখতে চায় আওয়ামী লীগ। জেলা সভাপতি জানালেন, মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকলেও দলে কোনো দ্বন্দ্ব নেই, তবে জেলার নির্বাচনী মাঠে নেই বিএনপি। গাজীপুর প্রতিনিধি অপূর্বরার রিপোর্ট, জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রাজধানী লাগোয়া জেলা গাজীপুর। 1.5 দশকে বদলে গেছে জেলার চেহারা। প্রায় 600 কিলোমিটার গ্রামীণ সড়ক এবং এলজিইডির অধীনে 2500 কিলোমিটারের সড়ক মানুষের যাতায়াতকে সহজ করেছে। 6 লেনের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশাপাশি 4 লেনের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সুবিধা পাচ্ছে গাজীপুরের মানুষ। বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ শেষের পথে। বঙ্গবন্ধু হাইটেক সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় ও স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন আর্থসামাজিকভাবে বদলে দিয়েছে গাজীপুরকে।
গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ স্বাস্থ্য শিক্ষার উন্নয়নের আরেক চিত্র। নির্বাচন যখন দোরগোড়ায়, তখন এ জেলার মানুষের ভাবনায় এখন ভোট। সৎ ও যোগ্য প্রার্থীকেই সংসদে পাঠাতে চান ভোটাররা। সব দিক দিয়ে ভালো কাজ করবে তাকে আমি চাই, আর আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমরা আশা করি আমাদের গাজীপুরের উন্নয়ন হবে। আমরা ভালো লোক চাই এবং যে ভালো কাজ করবে তার পক্ষে আমরা আছি। বিভিন্ন উন্নয়নগুলো ত্বরান্বিত করে এই প্রত্যাশা থাকবে ভবিষ্যতে যারা এই গাজীপুরের 5টি আসন থেকে নির্বাচিত হয়ে আসবে। দেশের কল্যাণে নিবেদিত ব্যক্তিদেরই প্রার্থী হিসেবে চান জেলা সুশীল সমাজের প্রতিনিধিরা। বর্তমানে রাজনৈতিক ধারাটা এই সংকট মোচনে, আমাদের দেশের উন্নয়ন অগ্রগতিতে এবং দেশের উন্নয়ন কল্যাণে, সর্বোপরি জনগণের কল্যাণে, দেশের কল্যাণে যারা নিবেদিত প্রাণ হবেন, এমন প্রার্থী কিন্তু শুধু আমার না, আমাদের সবারই প্রত্যাশা। জেলা আওয়ামী লীগ সভাপতি জানালেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এবারও সবগুলো আসন ধরে রাখবে। জনগণের পরিপূর্ণ আস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর আছে, তার উন্নয়নের প্রতি, তার সততা এবং দেশ পরিচালনায় তার দক্ষতা এবং তার মানবিক গুণাবলীর প্রতি জাতির পূর্ণ আস্থা আছে। তাই আগামী নির্বাচনে জাতির তার প্রতি আস্থা রাখবে এবং তাকেই, তিনি যাতে প্রধানমন্ত্রী হন সেইভাবেই আগামী নির্বাচনে জনগণ ভোট দেবেন। তবে নির্বাচনের মাঠে নেই বিএনপি। এবং নিরপেক্ষ একটা সরকারের অধীনে এই দেশের জাতীয় নির্বাচন হবে, সেই ব্যবস্থা করতে পারলে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। গাজীপুরের 5টি আসনে মোট ভোটার 26,14,793 জন। গত নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে 1,97,924। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন। অপরিকল্পিত নগর আর শিল্পায়নে আশঙ্কাজনক হারে রাজধানীর আশপাশের জেলাগুলোতে কমছে কৃষি জমি। নিয়মনীতি তোয়াক্কা না করে ফসলি জমির উপর গড়ে উঠছে আবাসন প্রকল্প ও শিল্প কারখানা। ভরাট হচ্ছে খালবিল, ডোবানালাও। প্রতিনিধিদের সহায়তার রিপোর্ট রত্না জামানের। কৃষি জমিসহ জলাধার ভরাট করে গড়ে তোলা হচ্ছে আবাসন প্রকল্প। নরসিংদী জেলার 6 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি কৃষি জমি কমছে সদর, পলাশ ও শিবপুর উপজেলায়। এসব উপজেলায় নিয়মনীতির তোয়াক্কা না করে কৃষি জমিতে গড়ে উঠছে ইটভাটা, বাড়িঘর ও শিল্প কারখানা। এতে কৃষি জমি কমে যাওয়ার পাশাপাশি এর প্রভাবে ফসল হচ্ছে না পার্শ্ববর্তী জমিগুলোতেও। মিল ফ্যাক্টরি এই সেই হইতেছে, এর জন্য তো কৃষি জমিনের আবাদি ফসল কম হইতেছে। আমগো জমিন বেচা লাগছে কমানটাই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে 2008-2009 অর্থ বছরে জেলায় ফসলি জমির পরিমাণ ছিল 83,490 হেক্টর। 2022-2023 অর্থ বছরে তা নেমে দাঁড়িয়েছে 76,135 হেক্টরে। গত 15 বছরে 7,355 হেক্টর ফসলি জমি কমে যাওয়ায় খাদ্য উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। শিল্প কারখানার জন্য ঘরবাড়ি বা অন্যান্য যে প্রতিষ্ঠান, রাস্তাঘাট এগুলো হচ্ছে, তো এর জন্য আমাদের আসলে কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে। এটি একটি আমাদের জন্য একটি অ্যালার্মিং বিষয়। রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জ, এই জেলায়ও কমছে কৃষি জমি। কৃষকরা বলছেন চারা গাছ তৈরির জমিও কমছে। হাজার হাজার হেক্টর জমি এখন মনে করেন যে বিঘার বিঘা নাইকা, বিশাল বড় বড় কোম্পানিরা কিনে টিনে শেষ। আমরা লাখ লাখ চারা বিক্রি করতাম, এবছর চারাই বিক্রি করতে পারি না। কৃষি বিভাগ বলছে 2008 সালের কৃষি জমির পরিমাণ ছিল 47,000 হেক্টর। চলতি বছরে এখন পর্যন্ত তা কমে দাঁড়িয়েছে 35,291 হেক্টরে। আমাদের কৃষি বিভাগ কৃষকের সাথে সার্বিক সহযোগিতা করে আমরা চেষ্টা করছি যে আমাদের এই কৃষি উৎপাদন আমরা ধরে রাখতে। গাজীপুরেও অপরিকল্পিত নগরায়ন আর শিল্প দূষণের কারণে কমছে ফসলি জমি। একই সাথে দূষণে জমি হারাচ্ছে উর্বরতা। 5 বিঘার মধ্যে এখন আমি 1 বিঘা জায়গা চাষ করতে পারি, আর এই যে বর্জ্যপাতে সব আবর্জনায় নষ্ট হয়ে থাকে। মিল কারখানার যে ময়লা আবর্জনা, যে ময়লা পানি, কালার, এগুলো এসে আমাদের এই জমিগুলো নষ্ট করে ফেলেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে 15 বছরে এই জেলায় 6,000 হেক্টর জমিতে ফসল আবাদ কমেছে। মিল কারখানাগুলোতে যে ইটিপি থাকার কথা ছিল, ইটিপি নাই। ইটিপি না থাকার কারণে এই বর্জ্যগুলো আমাদের কৃষির আবাদি জমি নষ্ট করছে। কৃষি জমি সুরক্ষা আইন দ্রুত পাস সহ সংশ্লিষ্ট প্রশাসনের তদারকি জোরদার হলে কৃষি জমি রক্ষা পাবে বলে অভিমত সংশ্লিষ্টদের।
রত্না সামান, 21 টেলিভিশন। যুদ্ধবিরতি শেষ হওয়ায় পুরোদমে গাজায় বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। হামলা চলছে দক্ষিণ গাজাতে। ওইদিকে যুদ্ধবিরতি ছাড়া বন্দীদের মুক্তি না দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় 15,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের তালিকায় 10,000-এর বেশি নারী ও শিশু। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। এক সপ্তাহ যুদ্ধবিরতির পর আবার সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। প্রায় 2 মাস ধরে চলা এ যুদ্ধে হামাসের বিরুদ্ধে নানা ধরনের মারণাস্ত্র প্রয়োগ করছে তারা। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় 400-র বেশি স্থাপনায় আঘাত হেনেছে ইসরায়েলি সেনারা। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় হামলা হয়েছে 50-টিরও বেশি লক্ষ্যবস্তুতে। নতুন করে হামলার পক্ষে সাফাই গাইছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে হঠাৎই রকেট হামলা চালানোয় তারা পাল্টা হামলা শুরু করেছে। এদিকে হামলা বন্ধ না করলে ইসরায়েলের সাথে বন্দি বিনিময় ইস্যুতে আলোচনার প্রস্তাব উড়িয়ে দিয়েছে হামাস। হামাসের হাতে এখন ইসরায়েলি যেসব বন্দী আছে তারা সেনা সদস্য এবং এমন বেসামরিক ব্যক্তি যারা ইসরায়েলি সেনাবাহিনীতে এর আগে কাজ করেছে। ফিলিস্তিনি প্রশাসন জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় 200-র বেশি লোক নিহত হয়েছেন। হামলা করা হচ্ছে শরণার্থী শিবিরেও। এমন পরিস্থিতিতে মিশর থেকে কমপক্ষে 50টি ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করেছে। সেখানে রয়েছে খাদ্য, পানি, ত্রাণ সহায়তা, চিকিৎসা সামগ্রী এবং ওষুধ। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবে। বাংলাদেশ উপকূলে আঘাত হানবে না ঘূর্ণিঝড় মিগজাউম, সমুদ্র বন্দরে 2 নম্বর সতর্ক সংকেত। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট গভীর নিম্নচাপের পর অবশেষে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। তবে বাংলাদেশ উপকূলে আঘাত হানার শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের 4 সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে। রিপোর্ট মিনালা দিবার। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর পশ্চিম ভারতের উপকূলের দিকে এগোচ্ছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ 3 ডিসেম্বর সকাল 6টায় ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হয়েছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 5 ডিসেম্বর সকাল থেকে দুপুরের দিকে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। দেশের সমুদ্র বন্দর সমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে 6 ও 7 ডিসেম্বর দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়াবিদরা। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। শীতের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়া ও রাজবাড়ীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। আক্রান্তের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে স্যালাইন, ঔষধ ও আসন সংকট। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে ঔষধ সংকটের সমাধান করা হবে। ব্রাহ্মণবাড়িয়া ও রাজবাড়ী প্রতিনিধি তথ্যচিত্র রিপোর্ট মাসুম আলী স্যার। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা জেনারেল হাসপাতালে কোনো সিট ফাঁকা নেই। মেঝেতে থেকে নিতে হচ্ছে চিকিৎসা। শীতের আমেজ বাড়ায় জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ঠান্ডাজনিত সমস্যা নিয়ে প্রতিদিন 30 থেকে 50 জন রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালগুলোতে এখন ডায়রিয়া আক্রান্ত 270 এবং ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শতাধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। গেল দুদিনে জেনারেল হাসপাতালের 20 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে 65 জন এবং 50 শয্যার নিউমোনিয়া ওয়ার্ডে 64 জন ভর্তি হয়েছেন। আসন সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। স্বজনরা জানান, স্যালাইন সহ প্রয়োজনীয় ওষুধ সংকট থাকায় বাইরে থেকে কিনে চালাতে হচ্ছে চিকিৎসা। কালকে রাত্রেবেলা এখানে আসছি, আসার পরে বেড বা কোনো রুম পাই নাই, আমাদেরকে বারান্দায় থাকতে হচ্ছে। বাইরে হচ্ছে চিকিৎসা চলতে আসা, ওষুধপত্র ঠিকভাবে পাওয়া যাচ্ছে না।
প্রতিদিন ডায়রিয়া রোগীদের চিকিৎসা সহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান আবাসিক চিকিৎসক। করে ডাবের পানি, ওটস স্যালাইন, কলা এই জাতীয় খাবারগুলো খায় এবং বাচ্চাদেরকে যেন স্বেচ্ছাতে ভাব অবস্থা থেকে না রাখে। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, কলেরা স্যালাইনের সংকট সমাধানে খাবার স্যালাইনের মাধ্যমে বিকল্প উপায়ে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে। ওষুধে আসলে তেমন সংকট নেই, শুধুমাত্র কলেরা স্যালাইন নিয়ে একটু আছে, স্বল্পতা আছে। এটা আমরা বিকল্প স্যালাইন ব্যবহার করতেছি। জেলা সিভিল সার্জন জানান, দ্রুত সময়ের মধ্যে ওষুধ সংকটের সমাধান সহ রোগীদের দুর্ভোগ কমানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা আশা করছি যে ডায়রিয়াজনিত কারণে রোগীদের চিকিৎসা সেবায় যেন কোনো ঘাটতি না হয়, আমরা সচেষ্ট আছি। প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বহির্বিভাগে 250 থেকে 300 রোগী চিকিৎসা নিচ্ছেন। এদিকে রাজবাড়ীতে গেল এক সপ্তাহ ধরে শীতের প্রকোপ বাড়তে থাকায় ঠান্ডাজনিত রোগীর চাপ বাড়ছে। ভর্তি রোগী সহ প্রতিদিনই হাসপাতালের আউটডোর থেকে কয়েকশো রোগী চিকিৎসা নিচ্ছেন। 100 বেডের হাসপাতালে প্রতিদিন 100 থেকে 200 রোগী ভর্তি থাকছে। হাসপাতালের মেঝেতে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। চিকিৎসকরা বলছেন, শীতে শিশুদের হজম শক্তি কমে যায়। এ অবস্থায় যেসব শিশু মায়ের দুধের পরিবর্তে বিভিন্ন গুঁড়ো দুধ খাচ্ছে, তারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। 6 মাসের আগে যেসব বাচ্চারা বিশেষ করে মায়ের দুধের পরিবর্তে তারা বোতলের দুধ খায় বা বাজারে বিভিন্ন রকম কেনা দুধ খায়, সেসব বাচ্চাদের আসলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এগুলো বাচ্চারা বেশি আসে আর কি। বর্তমানে 20 বেডের ডায়রিয়া ওয়ার্ডে 35 জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে 22 জন শিশু এবং 12 জন বৃদ্ধ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। জানাবো খেলার খবর। বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটার নাসুম আহমেদকে চর মারার ঘটনার তদন্ত চেয়ে বিসিবি সভাপতিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে এই নোটিশ পাঠান ব্যারিস্টার আশরাফ রহমান। এখনো পর্যন্ত বিসিবি কোনো পদক্ষেপ না নেয় নোটিশ পাঠাতে বাধ্য হয়েছে আদালত। দোষ প্রমাণিত হলে জাতীয় দলের প্রধান কোচ হাথুরু সিং এর বিরুদ্ধে বিসিবিকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রয়োজনে তাকে বরখাস্ত করতে বলা হয়েছে। এছাড়াও 72 ঘন্টার মধ্যে এই ঘটনার ব্যবস্থা না নিলে হাথুরুর বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলার কথাও জানিয়েছেন এই আইনজীবী। যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবির যে বোর্ড প্রেসিডেন্ট তাকে আমরা একটা লিগ্যাল নোটিশ দিয়েছি যে আমরা একটি তদন্ত কমিটি গঠন করে এবং তদন্তের সত্যতা প্রেক্ষিতে হাথুরু সিং এর এগেইনস্টে যেন ডিসিপ্লিনারি এবং লিগ্যাল অ্যাকশন নেওয়া হয় এবং প্রয়োজনে যদি সত্যতা পায় তাকে যেন তার হেড কোচ থেকে বরখাস্ত করা হয়। যদি 72 ঘন্টার মধ্যে বিসিবি ব্যবস্থা না নেয়, আমাদের যে আজকের লিগ্যাল নোটিশ সেন্ডার আছে অ্যাডভোকেট নাহিদুর রহমান, সে আজকে আইনানুগ ব্যবস্থা নেবে। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 4 শতাধিক স্বতন্ত্র প্রার্থীকে গণতন্ত্রের সৌন্দর্য বলছে আওয়ামী লীগ, দ্রুতই সুষ্ঠু ফয়সালার আশ্বাস। অপরিকল্পিত নগরায়নে আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি, ভরাট হচ্ছে খাল বিল ডোবানালাও। গাজা ইসরায়েলি হামলা জোরদার, যুদ্ধবিরতি ছাড়া বন্দীদের মুক্তি নয় বলছে হামাস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে।